আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ছাড়ছো না কেন তুমি? বিরক্ত করিও না একদম, ছাড়ো। বারবার বলে আমি হয়রান হচ্ছি মিহি, 2 মিনিটের জন্য হলেও তো সময় দাও। যা বলার বলো। বিরক্ত হয়ে তাকিয়ে বলে মিহি। শুভয় যেন শান্তি হলো, বলল, একলা দেখা করতে পারি? পিলে চমকালো মিহি। ও কেন আবার একলা দেখা করতে চাইছে? আনমনে নিজেকে প্রশ্ন করলো মিহি। শুভয় ওকে পুরোপুরি বুঝতে পেরে বলল। ক্যাফে? মিহি ওর দিকে স্বাভাবিক চোখে তাকাতেই শুভয় আন্দাজ করলো যাক মিহি রাজি হয়েছে। ক্যাফে গেটের সামনে দাঁড়িয়ে শুভয়ের অপেক্ষা করছে মিহি। কিছুটা ইতস্তত বোধ হচ্ছে নিজের মধ্যে। আশাটা কি ঠিক হলো? আনমনে নিজেকে একবার প্রশ্ন করলো। তার উপর ঘরের কাউকে তো জানায়নি। দম বন্ধ হয়ে শ্বাস নিচ্ছে ও। একটু পর শুভয় আসলো হাতে লাল গোলাপ নিয়ে। মিহি ভ্রু কুচকালো ওর হাতের দিকে দেখে। ফুলানোর দরকার কি? অদ্ভুত তো। শুভয় ওর সামনে দাঁড়িয়ে ফুল এগিয়ে দিয়ে বলে। থ্যাঙ্কস মিহি। মিহি চোখ বাঁকিয়ে সরালো। শুভয় বলল, আসো। এখানেই যা বলার বলো। আটস্থ ভঙ্গিতে বলল মিহি। শুভয় অবাক হয়ে বলল। এখানে কেমনে? আমি ক্যাফের উপরে রুম বুকিং করে রেখেছি। মিহিও অদ্ভুতভাবে চমকে ওঠে, বলে। রুমে মানে? এখানেই কথা হবে। শুভয় তাকে আশ্বাস দিয়ে বলল। পাবলিক প্লেসে এসব কথা বলা ঠিক হবে না, তাই রুম ঠিক করে রেখেছি। বিশ্বাস করো মিহি, আমি আগের মতো না। শুভয় একের পর এক বিভিন্নভাবে মিহিকে বিশ্বাস দিতে লাগলো। মিহি ভাবলো তখনই মোবাইল টুম শব্দ করে মেসেজ আসে। কোথায় তুই? নিলয় মেসেজ দিল। মিহি রিপ্লাই শুভয় বলল। লিখতে না লিখতে শুভয় ওর মোবাইল সহ হাত ধরল। ও চমকে ওঠে। শুভয় মুচকি হেসে আস্তে করে ওর হাত থেকে মোবাইল নিয়ে নিয়ে বলে। তোমাকে এতক্ষণ কি বলেছি? আমি বললাম না আমি আগের মতো একদমও না, তাও আমাকে ট্রাস্ট করছো না কেন তুমি? মিহি ওর হাত থেকে টান মেরে নিজ মোবাইলটা নিয়ে নিল। ততক্ষণে নিলয়ের আরও একটা মেসেজ আসলো। স্নিগ্ধ শেঠ তোকে আসতে বলছে, তাড়াতাড়ি ভার্সিটি আই। মিহি ওর মেসেজের উত্তর দিতে পারল না। হঠাৎই অফ হয়ে গেল ফোনটা। চরম বিরক্ত হয়ে ধ্যাত শব্দ করে ওঠে। শুভই মিহি বলতেই মিহি চোখ তুলে তাকালো। শুভয় রুমের দিকে যেতে লাগলো। মিহির বুকে চলছে তুমুল অস্বস্তি, অতিষ্ঠতা। যাওয়া ঠিক হচ্ছে? নিজেকে প্রশ্ন করতে করতে এক পর্যায়ে রুমের ঠিক সামনে এসেছে দাঁড়ালো। শুভয় চাবি ঘুরিয়ে দরজা ধাক্কিয়ে খুলল। ধীর পায়ে রুমে প্রবেশ করে চারপাশ চোখ বুলালো। অতটা গভীর যায়নি। রুমে দরজার একটু পাশেই দাঁড়িয়ে মিহি বলল। বলো এবার। এখানে? হ্যাঁ হ্যাঁ। কাঁপা কণ্ঠে বলে মিহি। শুভয় ওর কাছে অগ্রসর হতেই চোখ দুটো ড্যাব ড্যাব করে ফেলল মিহি। এসে দরজায় থিল এঁটে দিলেও তাচ্ছিল্যভাবে বলল। কি ভাবছিস তুই? তোর মতো অসুন্দর মেয়ের জন্য আমি পাগল? হাজার হাজার মেয়ে ঘুরে আমার আশেপাশে, আর তুই কিসের কাবিল যে আমারে ঠোঁট দেখাস? বলেই মিহির হাত শক্ত করে ধরে নিজের কাছে টেনে নিল শুভয়। চরম অবাক হয় মিহি তার ব্যবহারে। কিছুক্ষণের জন্য মস্তিষ্ক শূন্য হয়ে গেল মিহির। অপলক বিস্মিত নয়নে শুভয়ের তুচ্ছ তাচ্ছিল্যের ভাব দেখছে। মুখ ফুটে আওয়াজ বের হচ্ছে না। হ্যাঁ, নিজের ত্বক একটু চাপা বর্ণের, তাই বলে এই না যে সে অসুন্দর বা বিচ্ছিরি। শ্যামবর্ণের লম্বা মুখ, বাম চোখের নিচে নাকের একটু পাশেই লাল রঙের ছোট্ট তিল। সেই তিলের কারণে তার রূপ সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তোলে। ছোট থেকেই এই রঙের কারণে বহু কথা শুনেছে সবার কাছ থেকে, তাই সেকেন্ডের মধ্যে চট করে নিজেকে পুরোপুরি গুছিয়ে নিয়ে বলে। তুই অসুন্দর মেয়ের কাছে আসছিস কিসের জন্য আবার? যা সেই সব মেয়েদের কাছে যারা তোর পেছনে ঘোরাফেরা করে থাকে। তোর কি মনে হয় তোকে আমি এমনিতে ছেড়ে দিব? নিজের তৃপ্তি মেটাতে নেনেছি তোকে। বাঁকা হেসে অতি তুচ্ছ করে বলে শুভয়। বুক মোচড় দিয়ে ওঠে মিহির। সূক্ষ্ম হয়ে তাকালো। হাত মোচড়া মুচড়ি করতে করতে বলল। হাত ছাড় শুভয়, তুই জানোয়ার জানোয়ারই রয়ে গেছিস। দাঁত চেপে চিবিয়ে বলে শেষোক্ত কথা। শুভয় ওর হাত চেপে টেনে টেনে অন্য রুমে নিয়ে যেতে যেতে বলে। বড় বোকা তুমি মিহি। কি হিসেবে আবারও আমাকে বিশ্বাস করলে? ঠ্যাং ঠ্যাং করে এক্স এর কাছে এসে তো গেলে,
কিন্তু যেতে তো আর পারবে না। হাসতে হাসতে বলল শুভয়। মেহির রন্ধ্র শিউরে কাঁপছে। মেহির রন্ধ্র শিউরে কাঁপছে। নিজেকে সামলানোর জন্য দেওয়ালে এক হাত রেখে থামল ও, কিন্তু শুভয়ের শক্তির কাছে নিজের শক্তিকে অতি দুর্বল ও তুচ্ছ মনে হলো মিহির, যার কারণে শুভয় এক টান দিতেই তার কাছে ছিটকে চলে গেল। অন্য রুমে এনে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয় মিহিকে। তাল সামলাতে না পেরে স্লিপ খেয়ে বিছানায় আধমরা হয়ে যায় ও। মিহি উঠে আশেপাশে তাকালো দ্রুত। কোথাও লাঠি বা বাঁশ জাতীয় কিছুই নেই, শুধুমাত্র নোংরা বেড আছে পুরো রুম জুড়ে। মিহি ফাঁকা খুঁজে পালাতে নিলে শুভয় এসে তার দুহাত বিছানার সাথে চেপে ধরল। রুহু কেঁপে উঠল মিহির। শুভয় অশুভ কিছু করার আগে মিহি হাঁটুতে সর্বশক্তি দিয়ে আঘাত করল শুভয়ের বিশেষ অঙ্গতে, যার দরুন ব্যথায় আর্তনাদ তুলে মাটিতে গড়ে পড়ল শুভয়। মিহি উঠে দৌড়ে যেতে নিলে পা ধরে নিচে ফেলে দেয় শুভয়। মাটিতে পড়ে কনুইয়ের অর্ধেক অংশ ছিঁড়ে গেল মিহির। নিচের পা কোনো মতেই ছাড়াতে পারছে না ও। ধস্তাধস্তি চলতে লাগলো। এক পর্যায়ে শুভয় ওর ওড়না এক টান মেরে খুলে নেয়। খোলার সময় নখের আঁচড়ের ব্যথা পেল মিহি। সেফটি পিনটাও হুট করে খুলে সেই আঁচড়ে গেঁথে গেল। গড়গড় করে কাঁধ থেকে রক্ত বের হতে লাগলো। চিনচিন ব্যথায় মাথায় ঘুরতে লাগলো। শুভয় ওর এক বাহুর কাপড় অংশ টেনে ছিঁড়ে ফেলল। বলল, কোথাও যাওয়ার জায়গা রাখবো না তোর। ওর উপর উঠে হানাহানি শুরু করতেই মিহি বাধ্য হয়ে কাঁধে গেঁথে যাওয়া পিন আঙুল দিয়ে টেনে শুভয়ের হাতের রগে জোরে ঢুকিয়ে দিল। শুভয় জোরে চিৎকার মেরে সরে পড়ল। মিহি তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। আবারও শুভয়ের একই জায়গায় হিল দিয়ে জোরে আঘাত করে দৌড়ে রুম থেকে বেরিয়ে গিয়ে বাহির থেকে খিল এঁটে দিল। শুভয়ের চিৎকার বাহির থেকে স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে। মিহি হন্ততন্ত করতে করতে হাঁপিয়ে হাঁপিয়ে দরজার উপর খিল সরিয়ে দরজা খুলল। রক্তে আকাশি থ্রিপিসটা ভিজে গেল। ডান কাঁধটা ব্যথায় কোকিয়ে কোকিয়ে কাঁপছে। ক্যাফের উপস্থিত সবাই ভূত দেখার মতো ভয়ে দাঁড়িয়ে গেল। মিহি কারোর দিকে না দেখে ডান কাঁধটা চেপে ধরে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। মিহি যেখান থেকে বেরিয়েছে সবাই সন্দেহতে উপরে পৌঁছলো। হেঁটে হেঁটে ফাঁকা রাস্তার মাঝখানে আসলো মিহি। হুট করেই বুক মুচড়ে কান্না করতে লাগলো ও। নিলয় স্নিগ্ধ পড়া বিষয়ক জরুরি কথা বলতে বলতে গাড়ি করে যাচ্ছিল। রাস্তার এক পাশে এক মেয়েকে অসহায়ের মতো ও পোশাক আশাকে করুণ অবস্থায় দেখে গাড়ির ব্রেক করলো স্নিগ্ধ। স্নিগ্ধকে ডান পাশে তাকাতে দেখে সেও তাকালো। মিহিকে চিনতে পেরে ভরকে উঠল দুজনে। একে অপরের দিকে অবাক দৃষ্টিতে দেখে গাড়ি হতে বেরিয়ে গেল। মিহির সামনে দাঁড়াতেই মিহি ভয়ে দুকদম পিছিয়ে গেল। সে এখনো হাঁপাচ্ছে, তরুণ ব্যথায় কোকিয়ে। স্নিগ্ধ শানিত কণ্ঠে বলল, তোমার এমন অবস্থা কেন? কি হয়েছে তোমার? অত্যন্ত ভয়ে জিজ্ঞেস করলো স্নিগ্ধ। প্রশ্ন শুনে ফুপিয়ে কেঁদে উঠে সামনে এসে হুট করে জড়িয়ে ধরল স্নিগ্ধকে। ভ্যাবাচেকা খেয়ে গেল স্নিগ্ধ। মিহির রক্তের দাগ লেগে যায় স্নিগ্ধের সাদা শার্টে। তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে নিজেকে প্রশান্তি করছে। এই মুহূর্তে ওর একজন কাছের মানুষকে বড্ড প্রয়োজন। স্নিগ্ধ ওর হাবভাব দেখে সব বুঝে গেল। নিম্ন কণ্ঠে বলল, ছেলেটার নামটা বলো। মিহি কাঁপতে কাঁপতে কম্পিত অথর যুগল নাড়িয়ে বলে, শুভয়। শুভয়। চোয়াল শক্ত হয়ে চোখ দুটো অগ্নিতে ধারণ করলো স্নিগ্ধের। নিজের রাগকে ধীরে ধীরে নিয়ন্ত্রণে এনে মিহিকে সরিয়ে নেয়। নাক টেনে টেনে কাঁদছে এখনো। একবার ওর কাঁধের দিকে তাকালো, তারপর ওকে আস্তে করে নিয়ে গিয়ে গাড়িতে বসালো। এই রাস্তায় অত মানুষের আনাগোনা নেই, নিরিবিলি জায়গা, তাই মিহির জন্য খুব একটা সমস্যা হলো না। স্নিগ্ধ গাড়ি চালাচ্ছে সামনে দৃষ্টি নিবদ্ধ রেখে। মিহি আর চোখে তার মুখ দেখল, বোধহয় রেগে আছে। দৃষ্টি ফিরিয়ে কোলের দিকে তাকিয়ে রইল। একটু পর স্নিগ্ধ হুট করে বলে ওঠে, ওর কাছে কিসের জন্য গিয়েছিলে? অপ্রস্তুত হয়ে গেল মিহি। এখন কি বলবে? জানালে তো রেগে যাবে ও। ভারী ভারী তপ্ত নিঃশ্বাস ফেলে কথা গোছাতে লাগলো। ওর কাছ থেকে উত্তর না পেয়ে স্নিগ্ধ আবারও গরম হয়ে বলে, কিছু জিজ্ঞেস করেছি তোমাকে।
তার এমন রাগ সহ্য হচ্ছে না মিহির। বুঝল না বললে শান্তি দিবে না তার স্নিগ্ধ স্যার, তাই প্রথম থেকে এক এক করে সব বলে দিল। আচমকা গাড়িটা থামিয়ে দিল স্নিগ্ধ। মিহি বেশ ঝুঁকে পড়ল সামনের দিকে। স্নিগ্ধ তার ফিরল তির্যক চাহনি দিয়ে। কিছু একটা বলতে নিলেই মিহি সেই রক্তাক্ত কাঁধ দেখিয়ে বলে। চলছে। স্নিগ্ধ আবারও গাড়ি স্টার্ট দিল। ড্রাইভ করতে করতে বলল, আসলেই তুমি একটা বেকুব। শট করে বলে দিতেই চমকে ওঠে মিহি, তাও মাথা নিচু করেই রাখলো। প্রত্যুত্তরে কি বলবে, বলার তো মুখ নেই, তাই চুপ করেই থাকা ভালো। এত সমস্যা বাধাও কিসের জন্য? মাথায় কি একটু বুদ্ধি নেই? শরমে কান্না জমতে লাগলো ওর, কিন্তু এমন হুটহাট করে তো আর কাঁদা যাবে না। সামনে 22-এ পড়বে, তাই হুটহাট কান্না করা তো বেমানান হয়ে যাবে। চুপচাপ হজম করতে লাগলো স্নিগ্ধের বকাঝকাগুলো। হসপিটালে নিয়ে গিয়ে কাঁধে ও কনুইতে বড় করে ব্যান্ডেজ করিয়ে দিল ডাক্তার। সাথে অনেকগুলো ওষুধের নাম লিখে দিল। কাঁধে ইনফেকশন না হওয়ার জন্য ট্রিটমেন্ট করানো হলো তাকে। স্নিগ্ধ ফার্মেসি থেকে লিখে দেওয়া ওষুধগুলো নিয়ে আসলো। মিহি সাবধানে বসলো গাড়িতে। ব্যথা এখনো করছে, চিনচিন ব্যথা, জ্বলে যাচ্ছে সেই জায়গাটা। স্নিগ্ধ চুপচাপ ড্রাইভ করতে লাগলো। মিহি তার দিকে দেখে বলল, আপনি নাকি আমাকে ডেকেছিলেন? নিলয় বলেছিল। ওটার চিন্তা আর করতে হবে না, আমি আর নিলয় করে নিয়েছি। মিহি আর প্রশ্ন করলো না। গায়ে আলাদা চাদর টেনে বসে আছে, যেন উন্মুক্ত অংশগুলো দেখা না যায়। কিছুক্ষণ আগে ঘটনাগুলো এক এক করে মনে পড়ছে তার। স্নিগ্ধকে ওভাবে জড়িয়ে ধরা ঘটনাটা মনে পড়তেই গায়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। ইস, ওভাবে জড়িয়ে ধরাতে উনি কি ভেবেছেন? আর চোখে লজ্জাময় মুখে একবার তাকালো স্নিগ্ধের দিকে। সে বেখবর হয়ে ড্রাইভ করছে। মনে এখন একটাই চিন্তা চলছে। স্নিগ্ধ আর চোখে ওর দিকে দেখতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। মিহি লজ্জায় দ্রুত চোখ সরালো। স্নিগ্ধ বলল, মিহি মনে বিড়বিড় করলো, দেখলে দেখছি আর কি, সেটা আবার প্রশ্ন করতে হয়? স্নিগ্ধ প্রশ্নাতুর চোখে দেখে থাকতে দেখে মিহি বিরক্ত হয়ে বলল, কিছু না। এটা শোনার অপেক্ষা ছিল বোধহয় স্নিগ্ধের, কেননা সে এটা শোনার সাথে সাথে পুনরায় ড্রাইভ করাতে মনোযোগ দিল। বেল বেজে উঠতেই দরজা খোলেন প্রণিমা। মিহিকে এমতো অবস্থায় দেখে হকচকিয়ে গেলেন তিনি। সোফায় বসে ভিডিও গেমে খেলছিল মিলি। দরজার দিকে তাকাতেই চমকে ওঠে প্রণিমা। অস্থির কণ্ঠে বলেন, তো তোর এমন অবস্থা কেন মিহি? মিহি মাথা নোয়ালো, কিন্তু প্রত্যুত্তর দিল না। মিলি মোবাইল রেখে এগিয়ে আসলো চশমা ঠিক করতে করতে। প্রণিমা আরও কিছু প্রশ্ন করতে নিলে স্নিগ্ধ ইশারা করে থামিয়ে দেয়। মিলি মিহিকে নিয়ে রুমে চলে যায়। প্রণিমা স্নিগ্ধের কাছ থেকে সব জেনে নেয়। অবাক হয়ে গেলেন প্রণিমা। স্নিগ্ধ সব ওষুধপত্র তাকে দিয়ে বলে, ও একটু রিল্যাক্স হলে তারপরে সব জিজ্ঞেস করিয়েন, না হলে শারীরিক ও মানসিকভাবে চাপ পড়তে পারে। প্রণিমা হাতে নিল। স্নিগ্ধ বিদায় নিয়ে চলে যায়। খাবার প্লেট নিয়ে মিহির রুমে আসেন প্রণিমা। দেখেন মিলি এতক্ষণে হাজারটা প্রশ্ন করে ভরিয়েছে মিহির কাছ থেকে। চশমা ঠিক করতে করতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে মিলি। প্রণিমা পেছন থেকে এক ডাক মেরে চুপ করিয়ে দেয় মিলিকে। মিহির সামনে বসে গম্ভীর হয়ে ভাত মাখতে লাগলেন তিনি। ডান কাঁধ ও ডান কনুইয়ের ব্যথার কারণে হাত নাড়তে কষ্ট হচ্ছে। মুখের সামনে খাবার তুলে ধরেন পূর্ণিমা। মিহি খেয়ে দোষী কণ্ঠে বলে, মা, ভাত মাখতে মাখতে ভেজা গলায় কথাগুলো বলেন তিনি। মিহি বলে, ছোট ছোট বিষয় নিয়ে বড় বড় টেনশন নিতে থাকো তুমি, তাই কোনো কিছু বলতে ইচ্ছে করে না। প্রণিমা চুপ করে থেকে রাগ দেখিয়ে মুখে খাবার তুলে দিতে লাগলেন। মিহি আবারও বলল, কিছু তো বলো মা। তোরা আমাকে কবরে ঢুকিয়ে শান্তি হবি। মিলি অবাক হয়ে বলে, আমি আবার কি করলাম? মিহি বাহাত দিয়ে প্রণিমা হাত চেপে ধরে বলে, বাবা বলিও না প্লিজ। এত বড় দোষ? জানি, তবে দয়া করে বাবাকে এসব ব্যাপারে বলিও না প্লিজ। বিরক্ত শ্বাস ফেললেন প্রণিমা। উঠে দাঁড়াই, হাত ধুতে চলে গেলেন। খানিক বাদে এসে ঔষধ দিতে লাগলেন। মিহি বলল, বাবা কবে ফিরবে? আরো 4-5 দিন পর।
জায়গা জমিনের কাজে নাকি চট্টগ্রামে আটকে গেছে, এর জন্য আসতে সময় লাগবে। মিহিকে ধীরে ধীরে সাবধানে শুইয়ে দিয়ে লাইট অফ করে চলে গেলেন প্রণিমা ও মিলি। ক্লান্তির কারণে চোখে ঘুম নেমে এলো মিহির। সকালের নাস্তা খাওয়ার দিয়ে গেল প্রণিমা। মিলি পাশে বসে বকবক করতে লাগলো। মিহি ওর চোখের দিকে দেখে বলল, সারাক্ষণ চশমা লাগিয়ে রাখিস কেন? নাকের আশেপাশেও চোখের নিচে দাগ পড়ে যাচ্ছে, খুলে টেবিলে রাখ। ইয়া, বলেই চোখ থেকে চশমা সরালো। সেকেন্ড পেরুতে না পেরুতে নিচের দিকে কলিং বেল বেজে উঠল। সাথে সাথে প্রণিমা মিলিকে দরজা খোলার জন্য হাঁক ডাক দিলেন। মিলি আসছি বলে মিহিকে বিড়বিড় করে বলল, চশমা আমার চোখ থেকে সরতেই চায় না। বলেই বিরক্ত হয়ে পুনরায় চশমা পরে নিচে দৌড় দিল। মিহি পেটের সাথে মাথা হেলিয়ে দিল। ততক্ষণে দরজায় টোকা পড়ার আওয়াজ শুনতে পায় সে। মাথা উঠিয়ে সামনে তাকিয়ে দেখে স্নিগ্ধ দাঁড়িয়ে আছে। মিহি চটজলদি ওড়না ঠিক করলো। স্নিগ্ধ ওর ওড়না ঠিক করা দেখে দ্রুত চোখ অন্যদিকে করে নিল, যাতে মিহির ইতস্তত বোধ না হয়। একটু পর বলে, মে আই কামিং? মিহি হালকা মাথা নাড়ল। স্নিগ্ধ ওর বেডের পাশে চেয়ার টেনে বসলো। বলল, গত রাতে কি খাইছো? মিহি চমকে ভ্রু কুচকালো। এ আবার কেমন প্রশ্ন? অসুস্থ কাউকে দেখলে মানুষ প্রথমে জিজ্ঞেস করে কেমন আছো, আর সে জিজ্ঞেস করছে গত রাতে কি খেয়েছো। মাথা উপরে গেল মিহির। স্নিগ্ধ একই প্রশ্ন আবারও করতেই মিহি বলে, জি। মনে নেই? মিহি বিচিত্র হয়ে বলে, নিম্ন কণ্ঠে বলে। জি, ভাত খাইছি। কেন, আপনি খান না? স্নিগ্ধ হাসল, বলল, এমনি জিজ্ঞেস করলাম। এত অবাক হচ্ছ কেন? মিহি আর কিছু বলল না। ওকে নীরব দেখে সে বলল, নেক্সট টাইম থেকে দূরে কোথাও যাওয়ার আগে আমাকে ইনফর্ম করবা। স্নিগ্ধের গমগমে ভারী কণ্ঠ শুনে অবাক হয় সে। চেহারা দেখে গম্ভীরতা প্রকাশ পেল। হাসতে হাসতে হুট করে গম্ভীর হয়ে গেল। মিহি বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। মিহি বিড়বিড় করে বলল, নাম স্নিগ্ধ হলে মোটেও স্নিগ্ধ নয় এই ব্যক্তি। স্নিগ্ধ ঘনিষ্ঠ হয়ে ওর কানের কাছে মুখ এগিয়ে এনে ফিসফিস করে বলল, এই স্নিগ্ধ, হুটহাট অনেক বেশি ডেঞ্জারাস হয়ে যায়, সো বি কেয়ারফুল মিস মিহি। বলেই সরে বসল। কর্ণগোচর হওয়ার মাত্রই মৃদু কেঁপে উঠল মিহি। ভেতরে তোলপাড় শুরু হলো। এ লোকটা এভাবে কথা বলে কেন? শিরদাঁড়া হয়ে শিরশির করতে লাগলো। এর মাঝে রুমে ঢুকলো প্রণিমা। দুজনকে অদ্ভুত রকমের হয়ে থাকতে দেখে কপালে সরু রেখার ভাঁজ ফেললেন। স্নিগ্ধকে উদ্দেশ্য করে বললেন, আপনি নিচে আসুন নাস্তা খেতে। স্নিগ্ধ স্মিত হাসি দিল। অতপর উঠে দাঁড়াতেই প্রণিমা নিচে গেল। স্নিগ্ধ মিহিকে দেখে বলল, ব্যথা কমেছে? মাথা না সূচক নাড়ল ও। স্নিগ্ধ রাশভারী গলায় বলল, মেডিসিন ঠিক টাইমে নাও তো? স্নিগ্ধ ঠান্ডা গলায় নম্র স্বরে বলে। কোনো সমস্যা হলে কল দিও, আমি আছি তোমার সাথে সর্বক্ষণ। বলেই সময় অপচয় না করে রুম থেকে বাহিরে অগ্রসর হলো। স্নিগ্ধের পূর্বে বলা কথাগুলো কানে একে একে ঝংকার তুলছে মিহির। এই মানুষটা কি দিন দিন পরিবর্তন হচ্ছে? ওনার মনে কি চলে কে জানে। বসে বসে বিরক্তিতে রূপ নিচ্ছে মিহি। এমনিতেই সময় নদীর স্রোতের মতো দ্রুত চলে যায়, আর এখন যাওয়ার নাম নিচ্ছে না। টেবিল থেকে মোবাইলটা নিল। সামনের অংশটা ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আবার নতুন মোবাইল নিতে হবে। এটা দ্বারা কোনো কাজ করা সম্ভব না। সাতখানি ভাবতে ভাবতে নিচে হলে পরিচিত মানুষদের আওয়াজ শুনতে পেল। চিনে ফেলল মুহূর্তের মধ্যে। এরা বরং আসে শব্দ দূষণ করতে। নিজেকে ঠিকঠাক করে নিয়ে বসলো। ইতিমধ্যেই রুমে ঢুকলো তনু, বন্নি ও নিলয়। হট্টগট্ট হেসে হেসে বিছানায় লাফিয়ে বসলো এরা। এদের দেখে মিহিরও মুখে হাসি রেখা ফুটে উঠল। ওরা কিছুক্ষণ মিহির ব্যথার্থ জায়গা দেখে নিল ধীরে। তারপর কথা শুরু করলো অন্য বিষয় নিয়ে। এভাবে যেতেই নিলয় হুট করে বলে ওঠে, একটা সুখবর আছে আমার কাছে। সবাই দৃষ্টি নিক্ষেপ করলো তার দিকে। নিলয় এক ভ্রু নাচিয়ে মোবাইল দেখে বলল, রুবই নামের ছেলেটা এখন হসপিটালে, তাও কাহিল অবস্থা। মিহি পুরোপুরি ওর দিকে ফিরিয়ে বসলো। মনোযোগ দিল কথায়। বন্নি ও তনুর এমন হাসি যেন খবরটা শুনে সাত আসমানে চলে গেছে। বন্নি বলল, একদম ভালো হয়েছে। নিলয় ওকে থামিয়ে বলে,
এতটুকুই শেষ না, আরও আছে শোন। মিহি আসার পর ক্যাফের উপস্থিত সবাই সন্দেহজনক ওই রুমে গিয়েছিল। শুভয়ের অবস্থা দেখে বুঝতে বাকি রইল না যে ওই মুহূর্তে কি ঘটল। সবার কাছ থেকে মায়ের খেয়ে ভর্তা হয়ে গিয়েছিল শুভই। রাত 11টা পর্যন্ত নাকি সে ওই রুমেই পড়েছিল। এর পরের দিন সকালে ওকে হসপিটালে বিভৎস অবস্থায় পাওয়া যায়। অতটুকু বলে শেষ করলো নিলয়। তনু অর্ধেক না বুঝে জিজ্ঞেস করে, 11টা পর্যন্ত রুমে ছিল, বাট সকালে হসপিটালে বিভৎস অবস্থায় পাওয়া যায় মানে কি ভাই? কিছুই তো বুঝলাম না।